প্রথমবারের জন্য আমি রেকর্ডিং করছি, তো যা ভুল হবে ঠিক হবে, তোমরা নিজেরা বুঝে নেবে। আমার শুধু গল্পটা তোমাদেরকে শোনানোর ছিল, তাই জন্য এই রেকর্ডিং। আর আমি শুভমকে জানিয়েছিলাম যে আমি এরকম আরও একটা গল্প রেকর্ড করতে চাই, তারপরে ও নিজের চ্যানেলে এটা দেয়। গল্পটা আমারই লেখা, আর গল্পের নাম অনুভূতি তুমি কার। তো শুরু করা যাক। আনমনে প্যাকেটের শেষ সিগারেটটা ধরাতে ধরাতে বাইরের দিকে তাকিয়েছিল অর্পণ। অন্য হাতটা দিয়ে দুবার হাত বুলিয়ে নিল হিপস্টার দাড়িগুলোতে। সবে কলকাতার এই পাড়ায় সকালটা হয়েছে। অর্পণদের ফ্ল্যাটের সামনে বেশ কিছুটা জায়গা ফাঁকা। একটা পুরনো দিনের ছোট মতো বাড়ি আছে সেখানে। চারদিকের আপাত উচ্চ ফ্ল্যাট বাড়িগুলোর মধ্যে মাথা নিচু করে এক চিলতে জায়গা দখল করে দাঁড়িয়ে আছে সে। বাড়ির মাঝে খোলা বারান্দায় ঝাড় দিচ্ছেন বাড়ির গিন্নিমা। তার এখন নিঃশ্বাস নেওয়ার সময়টুকু নেই। তাকে দেখতে দেখতে মার কথা মনে পড়ে গেল অর্পণের, ছোটবেলার কথা। তখন মধ্যবিত্ত পরিবারে কাজের লোকের চলনটা এখনকার মতো এতটা সাধারণ ছিল না। সারা পরিবারের কাজ, তার সাথে দুটো কুট্টি কুট্টি ছানা। কিভাবে যে মা সামলে নিত কে জানে। মায়েরা হয়তো এই বিশেষ ক্ষমতা নিয়ে মা হওয়ার পরীক্ষা উত্তীর্ণ হয়। রান্নাঘরের ছোট্ট জানলাটা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে নিজের চিন্তাতেই বিভোর হয়ে গিয়েছিল অর্পণ। সম্বিত ফিরল হাতে ফুটন্ত জলের কয়েকটা ফোঁটা এসে লাগাতে। সামনে কফির জন্য যে জল গরম হচ্ছে সেটা ভুলেই গিয়েছিল। জল ফুটে অর্ধেক হয়ে গেছে। আবার প্যানে জল ঢাললো খানিকটা। প্রচণ্ড ভুলোমনা ছেলে অর্পণটা। জলটা ঢালতে ঢালতে নিজেকেই কয়েকটা গালাগালি দিল। এত বুড়ো হয়ে গেল, কিন্তু সাংসারিকটা আর হয়ে ওঠা হলো না ওর দ্বারা। যতদিন অবধি পিএইচডিটা করছিল, ছাত্র জীবনে ছিল, ততদিন না হয় একটা আলাদা ব্যাপার, কিন্তু এখন তার সেই অবস্থা নেই। বিগত 1.5 বছর যাবৎ সে পুরোদস্তুর সংসার করছে, মানে লিভ টুগেদার আর কি। সেটাও তো সংসারই বই কি। এই যুগে এসে কোনো সম্পর্কের লিভ টুগেদার অবধি পৌঁছানোটাই 14 পুরুষের বাবার ভাগ্য। অতি সামাজিকতার এই যুগে সম্পর্কের একঘেয়েমি কতজনেরই আর বেশি দিন ভালো লাগে। কিন্তু তনুশ্রী মেয়েটা যে একেবারেই এই যুগের মেয়ে নয়। অসম্ভব রকম পরিণত এবং যুক্তি নির্ভর একটি মেয়ে। ও একা হাতেই যেন ওর আর অর্পণের সম্পর্কটাকে আঁকড়ে ধরে রেখেছে এতদিন ধরে। সব ঝড় ঝঞ্ঝা সামলেছে স্বনিপুণ নিজস্ব দক্ষতায়। যখন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় আসে আর অর্পণ ঠিক বছর 2-এর বাচ্চার মতো ছটফট করে খারাপ সিদ্ধান্তটা নেবার জন্য, তখন তনুশ্রী পারে অর্পণকে বুঝিয়ে সঠিক পথে আনতে। কিন্তু এবার হয়তো আর তনুশ্রীও বুঝিয়ে উঠতে পারবে না অর্পণকে। বিষয়টা নিতান্তই গম্ভীর এবং অর্পণ একেবারেই দৃঢ় প্রতিজ্ঞ। বেশ কিছুদিন থেকেই তনুশ্রী চাইছে এবার ওদের পরিবারটা এগিয়ে নিয়ে যেতে। ওরা দুজনেই এখন স্থিতিশীল উপার্জন করে, আর দুজনেই নিজেদের সম্পর্কের ওপরে পুরোপুরি বিশ্বাসী। তাহলে পরিবারে নতুন সদস্য আনতে সমস্যা কোথায়? এটাও তরুণশ্রীর যুক্তি। কিন্তু বাদ সেজেছে অর্পণের চরিত্র। না না, চরিত্র মানে তোমাদের মতে চরিত্র বলতে যা বোঝায় তা নয়। ওটা তো একটা ফালতু সংজ্ঞা তোমরা মনে মনে বানিয়ে নিয়েছ। এখানে চরিত্র মানে অর্পণের সংসার বিরাগী গুণাগুণ। নিজেই এখনো বাচ্চা মোটা যে কাটিয়ে উঠতে পারলো না, সে কি শেখাবে তার পরবর্তী প্রজন্মকে? যার নিজের জীবনেরই কোনো ছিড়িছাড়ি নেই, সে কিভাবে একটা শিশুর দায়িত্ব নিতে পারবে? এসব প্রশ্ন অর্পণ নিজেই নিজেকে করেছে এবং কোনো উত্তর পায়নি। সমস্যাটা হয়েছে যে এই প্রস্তুতির কোনো মাপকাঠি যে নেই। তনুশ্রী বলছে যে সে জানে অর্পণ পারবে, আর অর্পণ বলছে সে মোটেই পারবে না এত গুরুত্ব দায়িত্ব নিতে। আর এই নিয়ে চলছে বিবাদ। পরশু গেল, কাল গেল,
আজকে সকালেও সেই বিবাদ থামার কোনো নাম নেই। আর যা লক্ষণ দেখা যাচ্ছে তাতে সমস্যা বাড়ছে বই কমছে বলে তো মনে হচ্ছে না। এসব না হলে কি আর অর্পণের রান্নাঘরে ঢুকিয়ে হাত পুড়িয়ে কফি বানিয়ে খায় কখনো? ফুটে গেছে কফির জল, কিন্তু ওর কাপটা কোথায়? রান্নাঘরে তাকে তাকালো অর্পণ। যথারীতি খুঁজে পেল না ওর বড় নেসক্যাফের কাপটা। আবার জিজ্ঞেস করতে হবে তনুকে, প্রমাদ গুনল অর্পণ। রান্নাঘরের দরজার কাছে এসে জিজ্ঞেস করতেই যাবে এমন সময় পাশের ঘর থেকে তনুর আওয়াজ শুনতে পেল সে। হালকা ফুপিয়ে ফুপিয়ে ফোনে কথা বলছে তনু। অল্প কয়েকটা কথা শুনতে পেল অর্পণ। আই এম কমপ্লিটলি এক্সস্টেড, আর পারছি না আমি ওকে বোঝাতে। কত ইম্যাচিওর হতে পারে একজন মানুষ আমার জানা নেই। আই গেস আই নিড এ ব্রেক। আর শোনার প্রয়োজন নেই। এখন কাপের কথা জিজ্ঞেস করতে যাওয়া আর আগুনে ঝাঁপ দেওয়া মোটামুটি একই ব্যাপার। পালাতে হবে এক্ষুনি। তাড়াতাড়ি কিছুটা কফি একটা কাপে ঢেলে নিল অর্পণ। তারপর পা টিপে টিপে পৌঁছলো দরজার কাছে। এক হাতে কফির কাপ নিয়ে অন্য হাতে দরজাটা হালকা খোলা রেখে একবার শুধু হাঁক দিয়ে দিল, তনু আমি একটু বেরোচ্ছি, হ্যাঁ। তারপরেই দরজা বন্ধ আর অর্পণ শটাং সিঁড়ি দিয়ে নিচে। তনুর আর কোনো কথা বলার সুযোগ থাকলো না। জাস্ট একটুর জন্য বেঁচে গেছে, আবার নয়তো কথা শুনতে হতো। বিল্ডিং এর সিঁড়ি দিয়ে নেমে ডান হাতে একটা ছোট্ট দোকান রয়েছে, কিন্তু এই দোকানটাতে অর্পণের প্রিয় ব্র্যান্ডের সিগারেটটা পাওয়া যায় না। গলিটা দিয়ে বেরিয়ে সামনে একটু হেঁটে গেলে মোটামুটি বড় যে মুদিখানার দোকানটা, সেটাতে পাওয়া যায় ক্লাসিক মাইল্ড। অর্পণের সাথে অনেক দিনের চেনাশোনা দোকানদারের। এখন আর দোকানে গেলে অর্পণকে বলতে হয় না যে তার কি চাই। দোকানদার নিজে থেকে একটা প্যাকেট সিগারেট বের করে ওর হাতে দিয়ে দেয়। হাতে থাকা কফির কাপটা থেকে চুমুক দিতে দিতে রাস্তা দিয়ে হাঁটছিল অর্পণ, আর নিজের মনে বিগত কয়েকটা ঝগড়ার এপিসোডের প্লটগুলো আরেকবার ঝালিয়ে নিচ্ছিল। এই এক মহান সমস্যা মহিলাদের সাথে ঝগড়া করবার। অর্পণের যতটাই ভুলো মন, ততটাই মনে রাখার স্বভাব তনুশ্রীর। তাই যতবারই ওদের মধ্যে ঝগড়া হয়, আগের ঘটনাগুলো ভুলে যাবার দরুন প্রতিবারই অনিচ্ছা সত্ত্বেও হার স্বীকার করতে হয় অর্পণকে। এইবারের বিষয়টা যথেষ্ট সিরিয়াস, কোনোভাবেই এত সহজে হার স্বীকার করা যাবে না। এসব নানা কথা ভাবতে ভাবতে রাস্তা দিয়ে হাঁটছিল অর্পণ। অর্পণের খেয়ালের মায়াজালটা কেটে গেল একটা অনভিপ্রেত শব্দে। একটা খুবই ক্ষীণ এবং দুর্বল গলার কান্নার শব্দ আসছে কোথা থেকে। শব্দটা মোটেই জোরালো নয়। কোনো প্রাণী যেন জীবনের শেষ শক্তিটুকু ব্যয় করে দিচ্ছে এই করুণ আর্তনাদের মধ্যে দিয়ে। সতর্ক হয়ে কান্নার উৎসটা খোঁজার চেষ্টা করতে থাকলো অর্পণ। কিছুক্ষণ শোনার পরেই বুঝতে পারল যে কান্নার আওয়াজটা আসছে সামনে ডাস্টবিনটার কাছ থেকে। কোনো কুকুরের বাচ্চা হয়তো আটকে পড়েছে ডাস্টবিনের ভেতরে, ভাবলো অর্পণ। কিন্তু আওয়াজটা তো কোনোভাবেই কোনো সাড়মের আওয়াজ মনে হচ্ছে না। ডাস্টবিনটার কাছে গিয়ে ডাস্টবিনের ভেতরে উকি মারতেই চমকে উঠল সে। একটা নোংরা তোয়ালেতে প্রায় আষ্টে পৃষ্ঠে জড়ানো একটা সদ্যজাত শিশু ঢাকা পড়ে রয়েছে ডাস্টবিনের অজস্র নোংরার মাঝখানে। দেখে বোঝা যাচ্ছে যে ইচ্ছে করেই শিশুর আর্তনাদ ঢাকবার জন্য আষ্টে পৃষ্ঠে বাঁধা হয়েছে তাকে। এক পলকে অথচ অত্যন্ত সাবধানে বাচ্চাটাকে ডাস্টবিন থেকে নিজের কোলে তুলে নিল অর্পণ। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়েছে সে। মুখটা ফ্যাকাশে অথচ কত নম্র আর স্নিগ্ধ। বারবার জিভটা বের করে ঠোঁটের ওপরটা চেটে নিচ্ছে বাচ্চাটা। জল পিপাসা পেয়েছে ওর, বুঝতে পারল অর্পণ। চারপাশে তাকিয়ে কোথাও পানীয় জলের ব্যবস্থা করতে পারল না সে। কিন্তু এক্ষুনি বাচ্চাটাকে জল না খাওয়ালে তাকে বাঁচানো কঠিন হয়ে পড়বে। দ্রুত পায়ে গলির মাথায় মুদি দোকানটার দিকে এগিয়ে যেতে থাকলো অর্পণ। যেতে গিয়ে থমকে দাঁড়ালো সে। এরকম একটা দুধের বাচ্চাকে কোলে নিয়ে সে যদি মুদি দোকানে যায়, তাহলে এক্ষুনি ওকে লোকজন ঘিরে প্রশ্ন করা শুরু করবে। সেসব প্রশ্নের হয়তো কোনো জবাবই নেই ওর কাছে। না না,
কোনোভাবে বাচ্চাটাকে নিয়ে মুদি দোকানে যাওয়া শ্রেয় হবে না। হঠাৎ করে একটা বুদ্ধি খেলে গেল ওর মাথায়, যদিও সেটা সুবুদ্ধি কিনা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। বাচ্চাটাকে তুলতে যাবার আগে একটা সিমেন্টের তৈরি বসার জায়গার ওপর নিজের কফি কাপটা রেখে গিয়েছিল ও। আবার সে ফিরে এলো কফি কাপটার কাছে। না, কফিটা গরম নেই এখন। ভালো করে দেখে নিল অর্পণ। এবার কফি কাপটা আলতো করে বাচ্চাটার মুখের সামনে ধরল সে। কাপটা মুখের কাছে ধরতে বাচ্চাটা নিজেই দুটো হাত দিয়ে কাপটাকে মুখের কাছে টেনে নেবার চেষ্টা করলো। খুব সামান্য হলেও কিছুটা কফি খেতে পারলো বাচ্চাটা। অদ্ভুত এক ভালো লাগায় ভরে উঠল মনটা অর্পণের। কিসের এই আবেগ কিছুই বুঝে উঠতে পারল না সে। শুধুই চোখটা কেমন যেন ভিজে এলো। অনুভূতির এই এক আজব খেলা কোথায় যে লুকিয়ে থাকে মনের ভেতরে কে জানে। যতক্ষণ না চোখের আয়নায় ফুটে ওঠে ততক্ষণ তাদের অস্তিত্ব বোঝার কোনো উপায় নেই। তারা আছে কিন্তু নেই। কিন্তু এবার কি করবে এবার অর্পণ? কোথায় নিয়ে যাবে এই দুধের শিশুকে? কিচ্ছু মাথায় এলো না। কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ সেখানে। বেশ খানিকক্ষণ এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মস্তিষ্কের সব স্নায়ুগুলোকে কাজে লাগিয়ে একটা বুদ্ধি বের করলো অর্পণ। সে ভালো করে বুঝতে পারল যে এই শিশুকে নিয়ে পুলিশের কাছে যাওয়া মানে শুধু শুধু হাজারটা প্রশ্নের উত্তর দেওয়া, এবং শেষ অবধি বাচ্চাটার স্থান হবে কোনো এক নাম না জানা অনাথ আশ্রমে। তারপর কি বাচ্চাটার ভবিষ্যৎ সুগম হবে সেই অপরিচিত পরিবেশে? না, কোনো মতে এই শিশুর জন্য এই ভবিষ্যৎ চায় না অর্পণ। সে ঠিক করলো যে বাচ্চাটাকে কোনো এক পরিবারের হাতেই তুলে দেবে। এই শিশুর জন্য হয়তো কোনো পরিবার রয়েছে যাদের সন্তান নেই বা নতুন সন্তান নিতে চাইছে। তাদের কাছেই হয়তো শিশুটির সঠিক স্থান হবে। তারাই হয়তো পারবে প্রকৃত ভালোবাসায় একটা ক্ষুদে প্রাণকে পরিণত করে তুলতে। হ্যাঁ, এটাই ঠিক হবে মনস্থির করে নিল অর্পণ। কিন্তু কোথায় পাবে সেই পরিবার যারা এই অজ্ঞাত শিশুকে নিজের করে নেবে? চারপাশে তাকালো অর্পণ। ওদের ফ্ল্যাটটার নিচের তলায় থাকেন সুবোধ বাবুরা। খুবই ভালো এবং তথাকথিত চরিত্রবান লোক এই সুবোধ বাবু। পাড়ার পুজোর সভাপতি উনি। পুজোর সময় প্যান্ডেলের কাজ সামলানো থেকে শুরু করে পুরুত মশাইকে সাইকেলে নিয়ে ডাকতে যাওয়া সবই তিনি নিজেই করেন, এবং সম্পূর্ণ সুনিপুণভাবে। যদিও একটু কড়া মেজাজের, কিন্তু সতত সাংসারিক। তার পরিবার বলতে স্ত্রী এবং এক ছেলে। ছেলে শুভম, সে পড়ে ক্লাস 3-তে, একেবারেই ছোট। ওদের ঘরের জানলাটা দিয়ে দেখা যাচ্ছে শুভমকে। সামনে বই খুলে কি যেন করছে, হয়তো আঁকিবুকি কাটছে খাতায়। ঠিক এই পরিবারই সঠিক স্থান হবে এই শিশুর জন্য। কিছুটা আশ্বস্ত হয়ে বাচ্চাটাকে সন্তর্পণে কোলে করে নিয়ে ওদের বাড়ির দিকে পা বাড়াল অর্পণ। এই সময়ই ঘরে প্রবেশ করলেন শুভমের মা। জানলা দিয়েই দেখতে পেল অর্পণ। ঘরে ঢুকেই ছেলেটার কান মলে দিয়ে উনি আর বললেন, কি হচ্ছে শুভম? তোমাকে কি কি পড়তে দিয়ে গেলাম আমি, আর তুমি বসে বসে এইসব বাজে ড্রয়িং করছো? সে মনেও এবারও যখন ফার্স্ট হতে পারবে না তখন ভালো লাগবে? প্রিয়াঙ্কা যখন তোমার সামনে গিয়ে প্রাইজটা নিয়ে যাবে তখন ভালো লাগবে তোমার? বলো, কথা নেই কেন মুখে? মুখ নিচু করে মায়ের বকা শুনছিল এতক্ষণ শুভম। এবার ইতস্তত করে মুখটা তুলল আর বলল, ভাল লাগছে না আমার এখন পড়তে, আমি কার্টুন আঁকবো মা, প্লিজ। প্রায় কেঁদেই ফেলল শুভম। কি হবে এত ফাস্ট হয়ে? সেই তো একটা বাজে বই প্রাইজ দেয় প্রত্যেকবার। চাই না আমার বই, আমি কার্টুন আঁকবো। এই বলে মায়ের হাত জড়িয়ে ধরল শুভম। বাচ্চাটার জন্য কষ্ট হচ্ছিল অর্পণের। সেই কষ্টের ভাব আরো বেড়ে গেল পরবর্তী ঘটনায়। শুভমের কথা শুনে ওর মা পুরো তেলে বেগুনে জ্বলে গেলেন। এ কি কথা বলছে তার ছেলে? ছেলেকে নিয়ে তার এত আশা, এত স্বপ্ন, সব কি শেষে মাটিতে গিয়ে মিশে যাবে? ছেলের হাতটা ছাড়িয়ে দুম করে একটা চড় বসালেন ছেলের পিঠে।
ঘটনার আকস্মিকতায় অর্পণ পর্যন্ত চমকে উঠল। অন্যদিকে শুভম কড়া চড়খানা খেয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে আরম্ভ করলো। না না, কোনোভাবেই এই ইঁদুর দৌড়ে এই দুধের শিশুকে ছাড়া যাবে না। কোথায় শিশুর জীবন, আর এ তো মানুষকে যন্ত্র বানানোর পদ্ধতি। বাচ্চাদের জীবন তো বাবা মাই বেঁচে দিচ্ছেন, নতুন কিছু তৈরি করার সুযোগ কোথায় এখানে? শুধু অন্যের জীবন অনুকরণ করা ছাড়া আর কি বা হচ্ছে এখানে? এর থেকে হয়তো কোনো স্বল্পবিত্ত পরিবারে শিশুর বেশি স্বাধীনতা থাকে, হয়তো সে সেখানে অনেক স্বতন্ত্রভাবে বেড়ে উঠতে পারে। সেখানে তাকে সামলাতে হয় না সমাজ এবং প্রতিবেশীদের অহেতুক চাপ। না, কোনোভাবেই এখানে এই শিশুকে ছাড়া যাবে না। এই কথা ভেবে সম্পূর্ণ উল্টো দিকে ঘুরে হাঁটতে শুরু করলো অর্পণ। ওদের ফ্ল্যাটটার বিপরীতে যে সরু গলিটা চলে গিয়েছে তা থেকে ডান হাতে একটু এগোলেই একটা ছোট্ট বস্তি মতো রয়েছে। সেখানে নিশ্চয়ই কোনো এক পরিবার পাওয়া যাবে যেখানে এই শিশু অনাড়ম্বর অথচ অক্লেশ স্বাধীন জীবন পাবে। সরু গলিটা দিয়ে বেরোতেই গলির মুখেই একটা ছোট মতো কালো প্লাস্টিকের আচ্ছাদনে ঢাকা বাড়ি চোখে পড়ল অর্পণের। বাড়ির সামনে দুটো বছর 6-7 বাচ্চা বসে মাটির মধ্যে গর্ত করে গুলি খেলছে, আর সেই গর্তের ওপর ঝুঁকে এক নজরে ওদের খেলা দেখছে একটা বছর 10 মেয়ে। মেয়েটা একটা নোংরা ফ্রক পরে আছে, দেখে মনে হয় মেয়েটা ওই গুলি খেলতে থাকা বাচ্চা দুটো দিদি। কড়া নজরে পরিচালনা করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খেলা। ওরা এতটাই ঢুকে আছে খেলাতে যে ওরা কেউই বুঝতে পারলো না কখন অর্পণ গুটি গুটি পায়ে ওদের পেছনে এসে দাঁড়িয়েছে। একটা বাচ্চা গুলি আঙুলে নিয়ে নিশানা করে গর্তের দিকে ছুড়ে দিল, সোজা গিয়ে লাগলো অন্য একটা গুলিতে। সাথে সাথে গুলিটা ছিটকে বেরিয়ে এলো গর্ত থেকে, আর তার সাথে সাথেই একেবারে নেচে উঠলো নিশানাবাজ খেলোয়াড়টি। সে কি আনন্দ তার, যেন জগতের সব থেকে মহার্ঘ জিনিস সে জিতে ফেলেছে ওই এক নিশানায়। আনন্দ করাতে সে একা যাবে কেন, যোগ দিল বাকি দুজনও। ওদের এই অনাবিল আনন্দ দেখে অর্পণের মনটাও আনন্দ ভরে উঠল। এত তুচ্ছ বিষয়েও যে এত আনন্দ নেওয়া সম্ভব তা ওদেরকে না দেখলে জানা যেত না। নিষ্কলুষ নিষ্পাপ মন না থাকলে হয়তো এটা সম্ভব হয় না। শিশুর বেড়ে ওঠার জন্য যে এই পরিবেশ একান্ত প্রয়োজনীয়, এই ভারহীনতা যে শিশুর প্রকৃত বিকাশের জন্য অনিবার্য, উপলব্ধি করল অর্পণ। একেবারে সঠিক জায়গায় এসেছে সে এই কোলের শিশুটিকে নিয়ে। এবার ছোট বাড়িটার দরজার দিকে এগোলো সে। দরজা দিয়ে ভেতরে রেখে আসতে পারলেই তার দায়িত্ব শেষ। ঘরটার ভেতরে একবার উকি মারল সে। আসবাবপত্র বলতে তেমন কিছুই নেই। এক পাশে একটা ছোট চৌকি, আর তার পাশেই একটা মাটির উনুন জ্বলছে। উনুনের সামনে বসে আছেন বাড়ির কর্ত্রী। বাইরে যে বাচ্চাগুলো খেলছে ওদের মা। মাথায় হাত দিয়ে হতাশ হয়ে বসে আছেন মহিলা। সামনে ফাঁকা হাড়িটার দিকে তাকিয়ে আছেন এক দৃষ্টে। নিষ্পলক চোখগুলোর শেষ জলের ফোঁটাটাও যেন নিঃশেষ হয়ে এসেছে। সম্পূর্ণ ঘটনাটা বুঝতে না পারলেও অভাবের দৃশ্যটা মনে বিঁধল অর্পণেরও। শুধু যেটা অজানা রয়ে গেল তার কাছে সেটা হচ্ছে যে ভাতের একটা কণাও নেই আর এই ঘরে। শেষটুকু সেদ্ধ ভাতও বাচ্চাগুলোর মুখে তুলে দিয়েছেন ওদের মা। মরদটা সেই 1 মাস আগে টাকা ধার নেবার নাম করে যে বেরিয়েছিল আর ফেরেনি। এই 1 মাস যে কিভাবে বাচ্চাগুলোর মুখে ভাত তুলে দিয়েছে মা, সেটা শুধু ওর মাই জানে। পাশের বাড়ির প্রতিবেশীদের থেকে টাকা ধার করে এনে লোকের বাড়িতে কাজ করে কোনোভাবে একটা টাকা জোগাড় করে গেছে এতদিন। কিন্তু পরশুদিন শেষ কাজটাও চলে যাওয়াতে আর কোনো উপায় বেঁচে নেই এই মহিলার কাছে। হেরে যাচ্ছে সে। ধীরে ধীরে পরিস্থিতি সমাজের জাতাকলে পিষে যাচ্ছে প্রতিনিয়ত। কি একটা ভেবে হঠাৎ উঠে পড়লেন মহিলা। অর্পণকে এভাবে আড়ি পাততে দেখে ফেললো কিনা সেটাই ভাবল অর্পণ। উঠে পড়ে ঘরের চারপাশে একবার তাকালেন মহিলা। তারপর খাটের নিচ থেকে
ভাঙা একটা বাক্স খুলে পুরনো শাড়ি বের করলেন উনি। কি করতে চাইছেন মহিলা বুঝে উঠতে পারল না অর্পণ। শাড়িটা পেঁচাতে শুরু করলেন উনি। এবার আর বুঝতে অসুবিধা হলো না অর্পণের। না, আর দেরি করা যাবে না। এক পলকে দরজার আড়াল থেকে বেরিয়ে এলো অর্পণ। কোলের বাচ্চাটাকে একটু লুকিয়ে পাশের বাড়িটার দিকে দৌড়ে এগিয়ে গেল সে। পাশের বাড়িটার অবস্থা একটু ভালো। বাড়িতে একটা পাকা ঘর, বাকি দুটো ঘর বাঁশের বেড়া দেওয়া। দরজাটা খোলাই ছিল। অর্পণ গিয়ে হাত দিল। কেউ আছো বাড়িতে? পাশের বাড়ির বউ যে কখন থেকে ডাকছে তোমাদেরকে। বেশ চিৎকার করে কথাগুলো বলল অর্পণ, যাতে কেউ না কেউ সাড়া দেয়। কাজও হলো। একজন কম বয়সী মহিলা বেরিয়ে এলেন বাইরে। মহিলা অর্পণের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছেন যে এরকম ভদ্র সম্ভ্রান্ত মানুষ তাদের বাড়িতে কি করছে। কিন্তু সেই সময় অর্পণ তাকে আরো তাড়া দিল, কারণ নয়তো অনেক দেরি হয়ে যাবে হয়তো। চলুন চলুন, আপনাকে কখন থেকে ডাকছে পাশের বাড়ির বউ, কোনো বিপদ হয়েছে হয়তো, বলল অর্পণ। নিকুচি করেছে ওর বিপদ। ওর বিপদ তো হতেই থাকে। মরদটাকে তো খেয়েইছে, এখন বাচ্চাগুলোকেও খাবে। এসব নানা রকম বিলাপ করতে করতে নিজের বাড়ি থেকে বেরিয়ে পাশের বাড়ির দিকে রওনা দিলেন মহিলা। আশ্বস্ত হলো অর্পণ। নিজের কাজ সম্পন্ন করে আবার নিজের ফ্ল্যাটটার দিকে এগিয়ে গেল অর্পণ। আর এগিয়ে যেতে যেতেই পেছন থেকে হঠাৎ একটা আর্তনাদ শুনতে পেল সে। সেই আপাত সম্পন্ন ঘরের মহিলা প্রতিবেশীর এই আত্মহননের চেষ্টা দেখে আঁতকে উঠেছে নিশ্চয়ই। একটি অদ্ভুত ব্যাপার এখানে বিশেষ লক্ষণীয়। সেই কিছুটা সম্পন্ন মহিলা যৎসামান্য বেশি প্রাচুর্যশালী হলেও এমন নয় যে জীবনের সকল সম্পদে পরিপূর্ণ। তাই এটাও মেনে নেওয়া যায় না যে সে প্রতিবেশীর দ্বারা সম্মুখীন হওয়া সমস্যাগুলোর একটিরও সম্মুখীন নিজে হয়নি। তা সত্ত্বেও নিজের প্রাণ নেবার বিষয়টি যে কোনো মানুষের মতোই এই মহিলার কাছেও একান্তই অভাবনীয়। সকলেই একথা মিথ্যে প্রমাণ করার প্রাণপণ প্রচেষ্টা করলেও একথা একেবারেই সত্যি যে যে কোনো মানুষের কাছেই তার সব থেকে প্রিয় আজন্ম লালিত ভালোবাসার বস্তুটি হলো গিয়ে সে নিজে, আর কোনো কিছু তো নয়ই, আর কেউও নয়। এই ভালোবাসার টানকে ছাপিয়েও যখন সারা দেশ এবং বিশ্বে এত আত্মহত্যার কাণ্ড প্রতিনিয়তই ঘটে চলেছে, তখন বলতেই হবে যে মানুষ নিজের প্রতি ভালোবাসাটুকু হারাতে বসেছে এই আধুনিক যুগে। এই প্রেক্ষাপটে স্বামী বিবেকানন্দের একটি অতি বিখ্যাত বাণী মনে করে বলতেই হচ্ছে, যে মানুষ নিজেকে ভালোবাসার যোগ্যতাই আজ নেই, তার কাছে বিশ্বমানবকে ভালোবাসার আশা রাখা আদৌ যুক্তিসঙ্গত কিনা তা বিশেষভাবে প্রশ্ননীয়। যা হোক, এই সামাজিক কচকচিতে পড়ে আমাদের লাভ নেই। সামাজিক চর্চা বরং বর্তমান অপদার্থ, অশালীন, অযাচিত নিউজ চ্যানেলের হাতেই ছেড়ে দেওয়া যাক। ওরা যখন এই শ্লেচ্ছ চর্চা করে এতটাই আনন্দ পাচ্ছে, তাহলে সে কাজ ওরাই করুক। তা কোথায় ছিল অর্পণ? হ্যাঁ, নিজের ফ্ল্যাটের পথে পা বাড়িয়েছিল। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বারবার শুধু তার চোখে ভাসছিল ওই অসহায় মহিলায় মাথায় হাত দিয়ে বসে থাকার দৃশ্য। কতকাল এই মহিলাদের মতো আরো শত কোটি মায়েরা বসে থাকবে এভাবে মাথায় হাত দিয়ে? এরা তো সমাজের সংখ্যালঘু অংশ নয়, বরং এই সমাজের সর্ববৃহৎ অংশের প্রতিভূ। তা সত্ত্বেও কেন এরা সামাজিক সকল প্রাচুর্য থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন? কেন সমাজ এদেরকে ন্যূনতম সুযোগ সুবিধাগুলোও প্রদান করতে সর্বতভাবে অক্ষম? এদের চাহিদাগুলো তো কোনো অংশেই মাত্রাতিরিক্ত নয়, তবে কেন কোনো কালেই এই সামান্য চাহিদাগুলো পূরণ করা গেল না? জানা নেই কারণ, অন্তত জানা নেই অর্পণের। কোলের বাচ্চাটার দিকে তাকালো সে। এতক্ষণ ধরে অর্পণের কোলে থাকতে থাকতে শরীরের গরম আরাম পেয়ে চুপচাপ ঘুমিয়ে পড়েছে সে। বড় মায়া হলো অর্পণের। অনুভূতির চাপে বুকের ভেতরটা যে এরকম মোচড় দেয়, সে কথা আরো একবার মনে পড়ে গেল তার। শেষবার কবে হয়েছিল এরকম মনে নেই ওর। আপাত সভ্য জীবনের অহেতুক টানাপোড়েন থেকে দূরে আপাত দীন জীবনের প্রকৃত স্বাধীনতা দিতে চেয়েছিল অর্পণ এই শিশুটিকে। কিন্তু দীনতা যে আজ অপমর জনতার শ্বাসরোধ করতে উদ্যত হয়েছে,
সেটা ভুলে গিয়েছিল সে। এবার কি করবে সে বাচ্চাটাকে নিয়ে? অশিক্ষিত উচ্চবিত্ত পরিবার নয়, অপ্রাচুর্যময় নিম্নবিত্ত পরিবারও নয়, তবে কোথায় যথার্থ স্থান এই দুধের শিশুর? প্রায় নিজের ফ্ল্যাটের কাছাকাছি চলে এসেছে এবার। ফ্ল্যাটের বাইরে একটা লাল অডি দাঁড়িয়ে আছে। সৌনকদার অডিটা, কয়েকদিন আগেই কিনেছে, এখনো সিটের প্লাস্টিক কভারগুলো খোলা হয়নি। একমাত্র এই গাড়িটাই পুরো ফ্ল্যাট বাড়ির সম্মিলিত স্ট্যাটাস স্থাপনের প্রচেষ্টাকে অনেক অংশে এগিয়ে দিয়েছে। পাশের ফ্ল্যাটের লোকেরা নিজেদের ফ্ল্যাটে ঢোকার আগে অন্তত একবার গাড়িটার উপরে লোলুপ চোখ না বুলিয়ে ঢুকতে পারে না। আর সেই নিয়ে যে এই ফ্ল্যাট বাড়ির বাসিন্দাদের কত গর্ব তা বলার অপেক্ষা রাখে না। সৌনকদা এখানে খুব একটা থাকে না। MIT-তে পাশ করে এখন IIT-তে হেড অব দি ডিপার্টমেন্ট হিসেবে নিযুক্ত। তার স্ত্রী মেঘনা মজুমদার, উনি থাকেন এখানে। উনিও কলকাতা বিশ্ববিদ্যালয় জুওলজির হেড। অর্পণদের সাথে এদের প্রথম পরিচয় কাজের সূত্রে হলেও ধীরে ধীরে সেই পরিচয় বন্ধুত্বের গভীরতা অর্জন করেছে। এখন সৌনকদা সপ্তাহান্তে বাড়ি ফিরলেই ফোন আসে অর্পণের কাছে, রাতের খাবারের নিমন্ত্রণ সহ। তারপর সারা রাত চলে হুল্লোড়, খাওয়া দাওয়া, সামান্য ওয়াইন আর অজস্র গল্প। সৌনকদারা থাকে অর্পণদের নিচের ফ্লোরে, কিন্তু বন্ধুত্বের বাঁধন এই দুই আধুনিক পরিবারকে এনে দাঁড় করিয়েছে একই সাথে, নিজেদের খুব কাছাকাছি। সৌনকদা এবং মেঘনাদির সম্পর্কটা তনুশ্রীর কাছে একটা আদর্শ। কতবার সে অর্পণের কাছে আর্জি জানিয়েছে যে কত ভালো হতো যদি আমরা ঠিক ওদের মতোই হতে পারতাম, কিন্তু সেই সব আদুরে কথা প্রেয়সীর মুখ থেকে বেরিয়ে প্রেমিকের কান পর্যন্তই পৌঁছয় মাত্র, হৃদয় অব্দি আর যেতে পারে না। পেছন থেকে একটা গাড়ির হর্নে তন্দ্রা ভাগে অর্পণের। কয়েকটা অতি ভদ্র ভাষাও কানে আসে তার। সতর্ক হয় সে। বাচ্চাটাকে নিজের আরো কাছে টেনে নেয়, এগিয়ে চলে নিজের ফ্লোরটার দিকে। নিজের ফ্লোরে পৌঁছানোর আগেই সৌনকদাদের ঘরটার সামনে এসেই একটা আইডিয়া বিদ্যুৎ ঝলকের মতো খেলে যায় অর্পণের মাথায়। এতটা মূর্খ কেন সে? নিজেকেই দোষারোপ করে অর্পণ। শেষ দিন আড্ডার কথা মনে পড়ে তার। কোনো এক কথা প্রসঙ্গে বাচ্চাদের কথা উঠেছিল সেদিন। কথাটা উঠতেই কেমন যেন অন্যমনস্ক হয়ে গিয়েছিল মেঘনাদি। সৌনকদার কাছে আগেই শুনেছিল অর্পণ ওরা অনেকদিন থেকেই চেষ্টা করছে বাচ্চা নেবার, কিন্তু সম্ভব হয়ে উঠছে না। প্রথম দিকে সৌনকদা ভেবেছিল এটা বোধহয় ওদের কর্মব্যস্ততার জন্য, যদিও পরে জানা যায় যে মেঘনাদির পক্ষে কোনোদিনই মা হওয়া সম্ভব নয়। কথাটা ভেবে এখনো খারাপ লাগে অর্পণের, কিন্তু ভালো লাগে এটা ভেবে যে সে তার কুড়িয়ে পাওয়া শিশুর জন্য উপযুক্ত ঠিকানা পেয়ে গিয়েছে। অর্পণের সম্পূর্ণ বিশ্বাস আছে ওদের ওপর, কারণ এরা শুধুমাত্র তথাকথিত পুঁথিগত শিক্ষায় শিক্ষিত নয়, প্রকৃত শিক্ষিত। সৌনক তাদের ফ্ল্যাটটার সামনে দাঁড়িয়ে একটা একটা করে সব কটা ডট মেলাতে পারছিল অর্পণ। ওর ভেবেই ভালো লাগছিল যে বাচ্চাটাকে পেয়ে মেঘনাদি কতটা খুশি হবে। টুংটাং করে দরজাটা খোলার শব্দ হলো কোথা থেকে। একটু পিছিয়ে এসে সিঁড়ির আড়ালে দাঁড়ালো অর্পণ। না, যা ভাবছিল তা না, আওয়াজটা আসছে নিচ থেকে। একদম নিচের তলায় একটা ছোট স্টোর রুম আছে, তাতে ইলেকট্রিকের জিনিসপত্র আরো কিছু আজেবাজে জিনিসপত্র থাকে। একবার নিচের দিকে তাকিয়েই মুখ ফিরিয়ে নিচ্ছিল অর্পণ, কিন্তু কেউ যেন বেরিয়ে আসছে ওই স্টোর রুমটা থেকে। আরো কিছুক্ষণ চোখ রাখলো অর্পণ সেদিকে। আরে কি ওটা? একটু ভালো করে লক্ষ্য করাতে চিনতে পারলো অর্পণ। ও তো স্বপ্না, সৌনকদাদের বাড়িতে কাজ করে বাচ্চাটা। ক্লাস 7-এ পড়ে, খুব মিষ্টি মেয়েটা। আগে আসা যাওয়া করতো বাড়ি থেকে, ইদানিং ওকে নিজেদের কাছেই রেখে দিয়েছে সৌনকদারা। কিন্তু মেয়েটার মন লাগছে না হয়তো বাড়ি থেকে দূরে থাকতে, কেমনই চুপচাপ থাকে আজকাল। কিন্তু আজকে মুখটা একটু বেশি থমথমে ঠেকলো অর্পণের কাছে। হালকা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মেয়েটা। ঠিক বুঝে উঠতে পারলো না অর্পণ। একবার ভাবলো ডেকে জিজ্ঞেস করবে কি হয়েছে,
কিন্তু সেই সুযোগ আর পেল কোথায়? তার আগেই সালোয়ার কামিজের আঁচলটা ঠিক করতে করতে বিল্ডিং এর গেট দিয়ে বেরিয়ে গেল মেয়েটা। পাগলি মেয়ে, কোনো কিছু একটা দেখে ভয় পেয়ে গেছে বোধহয়। মুখটা আবার ঘুরিয়ে নিচ্ছিল অর্পণ। আবারও মুখ ঘুরিয়ে নেওয়া হয়ে উঠল না তার, কারণ এরপর যা দেখতে পেল অর্পণ তা দেখে প্রথম কয়েক সেকেন্ড সম্পূর্ণ স্থির হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় তার ছিল না। যে স্টোররুমের দরজাটা হালকা খুলে মেয়েটা বেরিয়ে গেল, সেই আধখোলা দরজার পেছনে কালো অন্ধকার থেকে বেরিয়ে আসছেন আরো একজন সুপুরুষ। লোকটার মুখে একটা সদ্য ধরানো সিগারেটটা মুখে নিয়ে প্যান্টের চেনটা উপরে তুলতে তুলতে বাইরে বেরিয়ে এলেন প্রকৃত শিক্ষিত বর্তমান প্রজন্মের শিক্ষার ধ্বজাধারী সৌনকদা স্বয়ং। কি করবে এবার অর্পণ? সরে যাবে ওখান থেকে, নাকি পুলিশের হাতে তুলে দেবে শয়তানটাকে? আর তার হাতের বাচ্চাটা, তাকে যার হাতে তুলে দেবে ভাবছিল সে তো আর ভাবতে পারছে না অর্পণ। রাগে দুঃখে গলা বুঝে গেছে তার, কানগুলো টকটকে লাল হয়ে উঠেছে। কোনো কিছু ভাবার মতো অবস্থা তার এখন নেই। হনহনিয়ে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে থাকলো সে। মাঝে সৌনকদা দেখতে পেল অর্পণকে, একবার হাত দিল অর্পণ বলে। কিচ্ছু শুনতে পেল না অর্পণ। বেরিয়ে এলো সোজা বাইরে এসে একতলা থুতু ছুঁড়ে দিল পাশের দেয়ালটার দিকে। দুটো লাথিও চালালো হাওয়ায়, কিন্তু কিছু করেই এই ভেতরের ঘেন্নার ভাবটা কমাতে পারল না সে। এসব হাত পা ছোড়াছুড়িতে বাচ্চাটাও জেগে উঠেছে হঠাৎ করে। নিজেকে সংযত করতে চেষ্টা করলো অর্পণ, পারল না। আস্তে আস্তে হাঁটতে থাকলো বাড়ির সামনের রাস্তাটা দিয়ে। এবার প্রশ্ন হলো, কি করবে আমাদের হিরো? কার কাছে তুলে দেবে কোলের শিশুটাকে? সব জায়গায় তো চেষ্টা করে দেখে নিয়েছে সে। না পেরেছে মধ্যবিত্ত ইঁদুর দৌড়ে বাচ্চাটাকে ছেড়ে দিতে, না পেরেছে দরিদ্রের আজীবন পাপের খাড়া ঘাড়ে চাপিয়ে দিতে, আর প্রকৃত শিক্ষার নমুনা তো দেখেই নিয়েছে। তাহলে কোথায় প্রকৃত স্থান এই অনাথ শিশু? এবার মনে হয় পাঠক অধৈর্য হয়ে উঠেছে। কোথায় আবার রাখবে? নিজের কাছে রাখবে? অর্পণের প্রেমিকা তো চাইছিলই, তাহলে ক্ষতি কোথায় বাচ্চাটাকে রাখতে? হিন্দি সিনেমায় তো আকছার হচ্ছে এই ঘটনা, এখানে হতে দোষ কোথায়? কিন্তু একবার ভেবে দেখুন তো, আপনার হাতে যদি এরকম একটা বাচ্চা আসে, পারবেন আপনি নিজের কাছে রাখতে আর তার সারা জীবনের দায়িত্ব নিতে? পারবেন? অর্পণও পারল না। কিন্তু এই সমস্যার থেকেও একটা প্রশ্ন তাকে বেশি করে জ্বালাতন করছিল প্রতি মুহূর্তে। সেই প্রশ্নটি হলো যে, আদেও কি কোনো প্রয়োজন আছে নতুন জীবনের এই সমাজে? সামাজিক পরিস্থিতি কি আদেও নতুন জীবনের বেড়ে ওঠার পক্ষে অনুকূল? আমাদের মনন কি তৈরি নতুন সদস্যকে স্বাগত জানাতে নিজেদের মধ্যে? যাই হোক, ফেরা যাক গল্পে। তা কোথায় ছিল অর্পণ? হ্যাঁ, রাস্তায়। তো রাস্তা দিয়ে হেঁটে চলেছে সে সম্পূর্ণ অন্যমনস্কভাবে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে। হঠাৎ চোখে পড়ল সেই পুরনো ডাস্টবিনটা। মনে মনে সবকিছু একবার ভেবে নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল সে। তারপর বাচ্চাটার কপালে চুমু খেল আর কম্বলে ভালো করে মুখটা ঢেকে দিল বাচ্চাটার। খুব আলতো করে এবার সে রেখে দিল ডাস্টবিনটার ভেতরে সেই কোলের শিশুটিকে। আর তাকালো না পেছনে। অর্পণের বিল্ডিং এর সামনেই একটা সাদা ট্যাক্সি এসে দাঁড়িয়েছে। অর্পণ দেখতে পায় তনুশ্রীকে। হাতে একটা ব্যাগ নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে তনু। তাকায় একবার অর্পণের দিকে, ব্যাস অতটাই। মুখ ঘুরিয়ে দরজা খুলে উঠে বসে ট্যাক্সিটায়। ড্রাইভারকে বলে, চলুন দাদা। হুশ করে ধুলো উড়িয়ে বেরিয়ে যায় গাড়িটা। অর্পণ বুঝতে পারে না কেন তার কোনো দুঃখই হলো না গাড়িটাকে দেখে। মাথা নিচু করে এগিয়ে যায় সে নিজের বিল্ডিং এর দিকে। সমাপ্ত।